ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। শিখুন আর এনজয় করুন। প্লাস তন্ত্র চর্চা করেন। তো জ্যোতিষের ক্ষেত্রে আমি একটু একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে মাঙ্গলিক দোষ আর এই যে কালসর্প দোষ, এগুলো তো দোষ একটা, এটা নিয়ে বিরাট চর্চার জায়গা আছে। আমি কি এটা মোটামুটি এখন সবাই জানে, সেটাই আসছি না, কিন্তু এই তন্ত্রের মাধ্যমে কি এটা কাটানো সম্ভব? দেখো, জ্যোতিষ এবং তন্ত্র হয়তো বিষয়ে দুটো ভিন্ন, কিন্তু আমি বলি পরস্পর সম্পর্কিত। জ্যোতিষের কাজ হচ্ছে যৌক্তিকতা সহকারে কারণ খুঁজে বার করা। তাহলে জ্যোতিষের কাজটা হচ্ছে অনুসন্ধানমূলক। কারণ আবিষ্কৃত হয়ে গেলে তন্ত্র সেই কারণকে নিবারণের কাজ করে। এখন কালসর্প বলো বা মাঙ্গলিক বলো, বা এরপরে আমি আরও যদি নাম বাড়াই, ছন্নছাড়া, বিষ যোগ, গ্রহণ যোগ, যে কোনো গ্রহ দোষ, তন্ত্র দিয়ে যা করা হয় শান্তিকরণ করা হয়। কোনো গ্রহদোষ সত্যি সত্যি খণ্ডন করা যায় না। যায় না? না, যায় না। আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি। কেন বলছি? তুমি জন্মেছ যবে, যে সময়ে, সেই সময়ে মহাকাশে একটা গ্রহ সন্নিবেশ ছিল, সেটাই তোমার ন্যাটাল চার্ট, বার্থ চার্ট। সেই বার্থ চার্টে কোন গ্রহ কোনভাবে, কত ডিগ্রিতে, কোন নক্ষত্র পেয়ে কিভাবে অবস্থান করছে, কার উপর কার দৃষ্টি আছে, কার ক্ষেত্রে কে অবস্থান করছে, কে কার সাথে ক্ষেত্র বিনিময় করছে, তাদের মধ্যে এই হাজারো এক পারমুটেশন কম্বিনেশনের খেলায় বিভিন্ন জ্যোতিষিক যোগ তৈরি হয়। কিছু শুভ যোগ, কিছু অশুভ যোগ। তা এখন মনে করো আমার চার্টে কালসর্প যোগ আছে, জ্যোতিষী দেখিয়েছি, জ্যোতিষী দেখেছেন, জ্যোতিষী দেখে আমাকে বলেছেন কালসর্প আছে, আপনাকে খণ্ডন করাতে হবে। খুব ভালো কথা, আমি খণ্ডন করালাম। তার জন্য যা রীতি নীতি আছে সব করলাম, হোমযজ্ঞ করলাম, গলায় কবচও ধারণ করলাম। কিন্তু এবারে আমি যদি কোনো অন্য জ্যোতিষীর কাছে আমার বার্থ চার্টটা ফার্দার করতে দিই, ওই দোষটা কি সেখানে দেখা যাবে না? কি মনে হয়? আমি যে এই খণ্ডন করলাম, এই যে যাগযজ্ঞ করলাম, তাহলে এটা দেখে বিধাতা ভয় পেয়ে গিয়ে তাড়াতাড়ি চুপি চুপি রাবার দিয়ে দোষটাকে মুছে দিয়ে ভালো জায়গায় গ্রহগুলো বসিয়ে দেবে? তা কি হবে? তাহলে দোষ লেগেছে মানে ও আমার মৃত্যু পর্যন্ত থাকবে। তাহলে আমরা করিটা কি? লোক ঠকিয়ে পয়সা পকেটে ভরি? তা লোক তো একবার ঠকে, দুবার ঠকে, বারবার তো কেউ ঠকে না। যে একবার ঠকবে সে আর 5টা লোককে ঠকতে দেবে না। আর এই ঠকানোর প্রক্রিয়া তো হাজার হাজার বছর ধরে চলে আসছে। তাহলে একদিনে তো আমাদের কাছে কেউই আসতো না, তাই না? আমরা যোগ খণ্ডন করি না, দোষ খণ্ডন করি না, যোগ বা সেই দোষের কুপ্রভাবকে শান্ত করি। যেটা মানুষকে কষ্ট দেয়, যেটা মানুষের ভেতর অভাবের বোধ জাগায়, অসুবিধের বা সমস্যার জায়গা তৈরি করে, সেই নেগেটিভ এফেক্ট, এভিল এফেক্ট, তাকে প্রশমন করি। তাহলে আসল কথাটা কিন্তু দোষ খণ্ডন নয়, হওয়া উচিত দোষ শান্তিকরণ। খণ্ডন মানতে বোঝায় তুলে ফেলে দেওয়া, যাকে তন্ত্রে বলে উচ্চাটন। এই যে উচ্চাটন, এটার যা মানে, এই খণ্ডন সেটাই। খণ্ডন মানে ভেঙে দেওয়া, কেটে দেওয়া, কোনো কিছুকে উপরে ফেলে দেওয়া। কিন্তু সেরকম কিছু হয় না। যে
যেখানে যত ডিগ্রিতে অবস্থান করছিল সে সেইখানেই থাকবে, কারণ সময় ওটা তো একটা টাইমের ফ্রেম। আমার বাচ্চাটা কি টাইমের ফ্রেম। লর্ডসের বারান্দায় দাঁড়িয়ে কপিলদেব তার সাথীদের নিয়ে যেই যে ফ্রেম আমরা ধরেছি, প্রথম বিশ্বকাপ তুলে ধরেছেন, আজও সেই ফ্রেম বারবার চলে। তো এটাও সেই একটা পার্টিকুলার টাইম স্লটে ক্যাপচার করা একটা ফ্রেম। এটাই বাচ্চাটা। আমি কি টাইমটাকে নিজের ইচ্ছে মতো চেঞ্জ করে দিতে পারবো নাকি? নিজের জন্ম সময়টাকে আমি চেঞ্জ করে দিতে পারবো নাকি? কেউ যদি বলে যে আমি আমার দোষ খণ্ডন করব, এমনভাবে করব আর সেটা যাতে দেখতে না পাওয়া যায়, তাহলে ভাই সব থেকে সোজা তুমি নেক্সট জন্মের জন্য ওয়েট করো এবং এখন কর্মটা ঠিক করো। কারণ তুমি আজ যা, তা ছিল তোমার অতীতের কর্মফল, কিন্তু তুমি এখন কি করছো তা ঠিক করে দেবে তুমি আগামীতে কোথায় থাকবে। আজ দোষ আছে, যদি চাও কাল দোষ না থাকুক, তাহলে নিজে দোষ করো না, নিজেকে দোষ মুক্ত রাখার চেষ্টা করো। এই যে মাঙ্গলিক দোষ, এটা তো একটা বললেন যে মাঙ্গলিক বা যে কোনো কালসর্প এই গ্রহের ফলে হয়। এটা কি কোথাও কর্মযুক্ত, যে আগের জন্মে কর্ম করেছি বলে এই জন্মে এটা হয়েছে, না এটা ন্যাচারাল জাস্ট না 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 গ্রহের? না 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 না, দেখো এগুলো সবই পরস্পর সম্পর্কিত। অর্থাৎ আমি কখন জন্ম নেব, এটা কি আমি নিজে স্থির করব? কে স্থির করবে? যাকে আমরা চিনি জানি যে স্থির করেন, তাকে আমরা বিধাতা বলি। তা বিধাতা আসলে কে? কেমন দেখতে সে ভদ্রলোককে? কোথায় বা থাকেন? তিনি সর্বত্র অবস্থান করছেন। আমাকে তোমাকে দেখলেই বিধাতাকে দেখা হবে, কারণ তোমার আমার সৃষ্টি যে করেছেন আমাদের মধ্যেই তিনি প্রকট হন। তো তিনি স্থির করে দেন কার ভাগ্যটা কি হবে। তা কিভাবে স্থির করেন? যাকে তার ভালো লাগে তাকে ভালো কিছু দেন, আর যাকে ভালো লাগে না তাকে দেন না? নাকি সেই ছোটোবেলাকায় শোনা চুটকির মতো আমাদের মধ্যেকার যে বোকা বন্ধুটা হতো, আমরা কি বলতাম, ওই যখন ভগবান বুদ্ধি বিতরণ করছিল ও বেটা তখনই বাথরুম করতে গিয়েছিল, এরকম কথা আমরা মজায় মজায় বলতাম না। এরকমও ব্যাপার নয়। তিনি তাকে সেটাই দেন যেটা তার প্রাপ্য। আর কার প্রাপ্য কি সেটা তো তার কৃতিত্ব দিয়ে মাপা হবে। ক্লাসে 50টা ছেলে একই ক্লাসে পড়ছে, একই পাঠ পড়ছে, 50টা ছেলেই তো ফার্স্ট হবে না, ফার্স্ট র্যাঙ্কের অ্যাওয়ার্ড পাবে না। কর্ম ডিফারেন্সটা করবে। তা এটা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি প্রথমেই বলেছিলাম, যার লাইফটা অনেক বেশি ট্রাবলসাম, তার বার্থ চার্টে প্রচুর খারাপ খারাপ গ্রহদোষ আছে, বা সে জন্মের পর থেকে খালি প্রতিকূল গ্রহদশার মধ্যে দিয়ে বড় হয়ে যাচ্ছে, জীবনে খালি সে হারাচ্ছে, পাওয়ার জায়গা হচ্ছে না, তার বুঝতে হবে কোথাও গিয়ে তার এক্স্যাক্ট পাস্ট বা পাস্ট অফ পাস্ট, কারণ এর তো কোনো অর্ডার ফিক্স করা নেই। ভেবে দেখো, পিতামহ ভীষ্মকে সরসজ্জায় শায়িত হয়েছিল 101তম পূর্বতন জন্মের কর্মফল হিসাবে। কেননা তার তো 100 পেছনের যে 100 বছর, প্রিভিয়াস 100 বছরের স্মৃতি ছিল। তিনি বলছেন, হে বাসুদেব, আমার তো মনে পড়ছে না আমি এমন কোনো কর্ম করেছি আবার বিগত 100 জন্মে, যার জন্য আজ আমাকে এই শোচনীয় পরিণতি ভোগ করতে হচ্ছে। বলছে, হ্যাঁ গঙ্গাপুত্র, আপনি ঠিক বলেছেন, আপনি বিগত 100 বছরে কোনো পাপ করেননি, কিন্তু 101তম বর্ষের কথা স্মরণ আছে কি? এবং শ্রীকৃষ্ণের কল্যাণে সরসজ্জায় শায়িত ভীষ্ম সেই জন্মের কথা স্মরণে আনেন। একটি সাপকে তিনি মেরে কাঁটা ঝোপের উপর ফেলে দিয়েছিলেন, রাজকুমার ছিলেন।
শিকার করতে বেরিয়েছিলেন, একটা সাপ পড়েছে, সেই সাপটাকে মেরে কাঁটা ঝোপে ফেলে দিয়েছিলেন। সেখানে পড়ে থেকে দিনের পর দিন ক্ষুধায় তৃষ্ণায় কাঁটার যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়ে একটু একটু করে শুকিয়ে মারা যায়, এবং অভিশাপ দিয়েছিল আমার এই অবস্থার জন্য যে দায়ী তাকেও একদিন এই পরিস্থিতি ভোগ করতে হবে। তা তখন তিনি বললেন, তাহলে বিগত 100 বছরে কেন আমি সেই পাপের সাজা পাইনি? বলে, সবই তো কালচক্রের নিয়মে হয়। তুমি পাপ করে দিয়েছো মানেই নেক্সট জন্মে তার ফলটা যে পাবেই তার কোনো গ্যারান্টি নেই। তেমনি এই জন্মে হঠাৎ করে তুমি খুব পুণ্য করছো, আগের কি করেছো তুমি জানোই না, এটা ভাবার কোনো কারণ নেই। তোমার আগেকার সব পাপ ধুয়ে গেছে, তুমি এবার যা পুণ্য অর্জন করছো পরবর্তীতে শুধু সেই পুণ্য ফলই পাবে। ভাই, ব্যালেন্স কি আছে দেখতে হবে, ডেবিট ক্রেডিট ব্যালেন্স মেনটেন করে চলবে। যেই ব্যালেন্সটা বেশি থাকবে সেটাই ক্যারি হবে। বুঝতে পেরেছি। আমি শেষ একটা জিনিসই জিজ্ঞেস করব, যেটা সব সাধনার সময়ও আপনি বললেন যে আসন। আপনাদের ক্ষেত্রে আসনের গুরুত্ব কতটা? ভীষণ ভীষণ রকম। অ্যাকচুয়ালি যে কোনো সাধনা করতে গেলে আসন আবশ্যক। আসন ছাড়া সাধনা করা যায় না, সাধনা সিদ্ধ হয় না। এমনকি আমরা যে জপ করতে বসি, এই জপটাও কিন্তু শুধু মাটিতে ভূমিতে বসে করা যায় না। তবে এখানে কিছু নির্দেশিকা আছে, কি কি বস্তু দ্বারা নির্মিত আসন ব্যবহার করা যায়, কি কি বস্তু দ্বারা নির্মিত আসন ব্যবহার করা যায় না। তবে আমরা যেটা ইউনিভার্সালি দেখতে পাই, লোকে সাধনা কার্যে, জপ কার্যে, পুজোর কার্যে যেটা সব থেকে বেশি ব্যবহার করে সেটা হচ্ছে কম্বলের আসন, কম্বল নির্মিত আসন। এবং বলা হয় এই কম্বল আসনে সর্বপ্রকার সাধনা করা যায়। তাহলে এটা একটা কমন আসন। কম্বলের আসন ছাড়াও আমাদের তন্ত্রকর্মে ধরো যেমন কুশের আসন, কুশাসন বিশেষভাবে এটা গুরুত্বপূর্ণ। বিশেষত যেগুলো ব্যভিচারী ধারার তন্ত্র, এই বেত্তেশন, উচাটন, স্তম্ভন, মারণ, এইসব যে কর্মগুলো, এগুলোর জন্য কুশের আসন বিশেষভাবে প্রশস্ত। আবার ধরো বিশেষ বিশেষ সাধনার ক্ষেত্রে সেখানে পশুর চর্ম, যেমন বাঘের চামড়া, আমরা আদিগুরু দেবাদিদেব মহাদেবকে বাঘের চামড়ার উপর ধ্যানরত অবস্থায় বসে থাকতে দেখি। তারপর ধরো মৃগ চর্ম, হরিণের চামড়া, তারপর কুমিরের চামড়া, এরকম বিভিন্ন পশুর চর্ম, সেটাও বিভিন্ন প্রকার সাধনায় ব্যবহৃত হয়। আসলে কিছু কিছু বিশেষ সাধনা থাকে, তাতে সব কিছু পূর্ব নির্ধারিত থাকে। মানে আমি কি বস্ত্র পরে কাজ করব, সেই বস্ত্রটা নির্ধারিত থাকে, অন্য বস্ত্র পরলে হবে না। আমি কি মালা পরব, সেই মালাটাও নির্ধারিত থাকে। কোন মালায় জপ করব, সেই মালাটাও নির্ধারিত থাকে। আমি হোম করব, কি কাঠে হোম করব, কি দ্রব্য আহুতি হিসেবে দেব, ঘি দেব না তেল দেব, প্রতিটা জিনিস, ইচ অ্যান্ড এভরিথিং যেমন যেমন সাধনা ডিফার করে, সেই মতো এগুলোরও একটা পূর্ব নির্ধারিত নির্দেশিকা থাকে, সেইগুলো মতো কাজ করতে হয়। তো আসন বলতে পারো সাধনার একটা অন্যতম অঙ্গ। এটা যদি না থাকে হয়তো সাধনা মানুষ করতে পারবে না, করবে করে হয়তো সিদ্ধি পাবে না। আর ওই একটা বিষয় হয় তন্ত্রে পঞ্চমুন্ডা আসন সামথিং, হ্যাঁ, ওইটা কি? অন্যান্য আসনের মতো এই মুন্ড আসন, এটা পঞ্চমুণ্ডির হতে পারে, ত্রিমুণ্ডের হতে পারে, সপ্তমুণ্ডের হতে পারে, যেখানে এটা মানে ব্যাপার হচ্ছে কি, যারা কৌলাচার এবং পরবর্তীতে বীরাচার এইসব ধারায় তন্ত্র করেন, সাধনা করেন, তাদের একটা বিশেষ
সিদ্ধাসনে বসে সাধনা করতে হয়। আর এটা করার জন্য তাদের 5টা প্রাণীর মুন্ড সংগ্রহ করতে হয়। 5টা প্রাণীর মুন্ড কী কী থাকে? মানুষ থাকে, বানর থাকে, শৃগাল থাকে, তারপর সাপ থাকে, আর কুকুর থাকে। এই 5 প্রকার প্রাণীর মুন্ড বিশেষ প্রক্রিয়ায় তাদেরকে স্থাপন করে, জাগরিত করে, প্রাণ প্রতিষ্ঠা করে তার উপরে এবার বেদি মতো করে তাকে তার তলায় রেখে নেওয়া হয়। অর্থাৎ যখন ওই আসনে গিয়ে সাধক বসবে, ওই পঞ্চমুণ্ডির যাদের জাগরিত করা আছে তাদের শক্তি সরাসরি তার মধ্যে ফ্লো করবে। তা সেই শক্তি নেবার মতো সামর্থ্য থাকা চাই। পঞ্চমুণ্ডির আসনে যে কেউ গিয়ে বসে যেতে পারে না। যেমন তারাপীঠে এখন যেটা মায়ের চরণ, ওটা কিন্তু আসলে এক পঞ্চমুণ্ডির আসন, যেটা বামদেব বাবার সিদ্ধাসন। আচ্ছা। ওটা পেতেছিলেন ঋষি বশিষ্ঠদেব, যিনি তারামাকে তারাপীঠ শ্মশানে আবাহন করেছিলেন। আর ওতে বহু সাধক বসেছে বাবার আসার আগে, কিন্তু বামা বা বামদেব তিনি ছিলেন শেষতম ব্যক্তি যিনি ওই সিদ্ধাসনে বসে সিদ্ধি লাভ করেছিলেন। এবং এরপর যে জমিদার রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন মন্দিরে, মা স্বপ্নাদেশ দেন, এটাকে বদ্ধ করে দাও, এখানে আমার চরণ স্থাপন করে দাও, আর যেন ওখানে কেউ না বসতে পারে। আসলে বামদেবের জন্য তৈরি হয়েছিল ওটা। ঋষি বশিষ্ঠদেব বামদেব যে লীলা করতে আসবেন, তিনি যে এখানে এসে তারাপীঠের জীবন্ত ভৈরব হয়ে লীলা করবেন, তিনি কিন্তু জানতেন। তিনিও যা করেছেন স্বপ্নাদেশ পেয়েই করেছেন, দৈববাণী পেয়েই কাজ করেছেন। কেমন লাগলো এই ক্লিপসটা আমাদের জানান এবং আমাদের চ্যানেল ইউটিএস ক্লিপসকে সাবস্ক্রাইব করুন।